আমাদের কাছে এটি একটি অ্যারেঞ্জড ইলেকশন। কারণ দেশের সবচেয়ে পুরনো রাজনৈতিক দল, যেই দলের নেতৃত্বে দেশ স্বাধীনতা অর্জন করেছে, স্বাধীনতা যুদ্ধকালে বাংলাদেশ আওয়ামী লীগ নেতৃত্বেই স্বাধীনতা যুদ্ধ পরিচালিত হয়েছিল, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে। যেই দল দেশের রাষ্ট্র ক্ষমতায় বহুবার ছিল এবং জনগণের ভোটে বারবার নির্বাচিত হয়েছে, আজকে যেই দলের জনসমর্থন অন্য যে কোনো রাজনৈতিক দলের চেয়ে অনেক বেশি। সম্প্রতি রয়টার্সের একটা সার্ভে রিপোর্ট তারা প্রকাশ করেছে। রয়টার্স আমেরিকান সংবাদ সংস্থা। তাদের রিপোর্ট অনুযায়ী দেশের 50% মানুষ আওয়ামী লীগকে সমর্থন করে। ভারতের বিভিন্ন জরিপকারী প্রতিষ্ঠানের জরিপ অনুযায়ী বাংলাদেশের 59% মানুষ আওয়ামী লীগকে সমর্থন করে। আর যদি শেখ হাসিনার অ্যাপ্রুভাল রেট জিজ্ঞেস করেন বাংলাদেশের মানুষকে, 80-90% মানুষ বলবে আগেই ভালো ছিলাম। উত্তরটা দিয়ে নিই, অর্থাৎ প্রেজেন্ট ইলেকশন কনটেক্সটে সেটি হচ্ছে, এবং সেই ইলেকশনে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেয়া হচ্ছে না। আওয়ামী লীগের প্রতীক, যেই প্রতীকে ভোট দেওয়ার প্রেক্ষিতে নৌকা মার্কায় ভোট দিয়েছিল 70 সালে বাংলাদেশের মানুষ, এবং বা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের মেজরিটি পার্টির নেতা নির্বাচিত হয়েছিলেন, তার কাছে ক্ষমতা হস্তান্তর করা হয়নি। সেই প্রেক্ষিতে বাংলাদেশে স্বাধীনতা সংগ্রাম, স্বাধীনতা যুদ্ধ হয়েছে, আপনি সেই প্রতীকটাই আপনি রাখেন নাই। যেই দলের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে সেই দলকে আপনি কার্যক্রম বন্ধ, মানে কার্যত আওয়ামী লীগকে বন্ধ করে রাখা হয়েছে, নিষিদ্ধ করে রাখা হয়েছে। অর্থাৎ দেশের 50-70% মানুষ, আমি ধরে নিলাম, কমটাই ধরলাম, 50%, এর বাইরে আবার 14 দলের সমর্থন আছে। জাতীয় পার্টিকে এমনভাবে হাত পা বেঁধে নির্বাচন করার জন্য সুযোগ দিয়েছে, দেয় নাই এ অবস্থায়। তো সব মিলিয়ে তো একেবারে কমপক্ষে হলো 60% মানুষ। 60% মানুষ যে রাজনৈতিক দল বা এই রাজনৈতিক দলগুলোকে সমর্থন করে তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করা বিরত রেখে, করতে না দিয়ে যে নির্বাচন, সেটাতে অ্যারেঞ্জড ইলেকশন, ভাগ বাটোয়ারার নির্বাচন। সুতরাং এই ভাগ বাটোয়ারার নির্বাচন সেটিও হবে কিনা সে নিয়ে এখনো সন্দেহ। বাংলাদেশে যেই সমস্ত নির্বাচন নিয়ে 14 সালের নির্বাচন, 18 সালের নির্বাচন বা 24 সালের নির্বাচন, যেগুলো নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে, সেই সমস্ত নির্বাচনে কোনো রাজনৈতিক দলকে নির্বাচনে অংশগ্রহণ করতে বারণ করা হয়নি। কোনো রাজনৈতিক দলের নির্বাচন করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা ছিল না। 14 সালের নির্বাচন বিএনপি, জামাত সহ অন্যরা বর্জন করেছিল। তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করার ক্ষেত্রে কোনো বারণ ছিল না, কোনো নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি। বরং জননেত্রী শেখ হাসিনা, তৎকালীন প্রধানমন্ত্রী, তৎকালীন বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার সাথে তিনি ফোনে কথা বলেছিলেন নির্বাচনে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে। এবং 18 সালের নির্বাচনে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করেছিল। 24 সালের নির্বাচনেও কোনো রাজনৈতিক দলের অংশগ্রহণ করার ক্ষেত্রে কোনো বাধা ছিল না, কোনো বারণ করা হয়নি, কোনো নিষেধাজ্ঞা ছিল না। হ্যাঁ, নির্বাচনে ভোট কীরকম হয়েছে সে নিয়ে অভিযোগ। এখন অভিযোগটা ভিন্ন। এখন অভিযোগ হচ্ছে আপনাকে নির্বাচনেই অংশগ্রহণ করতে দেওয়া হচ্ছে না, এবং আপনি সেটা হচ্ছে নির্বাচন নিয়ে অভিযোগ। সেই নির্বাচন নিয়ে অভিযোগ ভারতবর্ষ হয়। সেই নির্বাচন নিয়ে, যে নির্বাচনে ছাপ্পা মারা হয়েছে, নির্বাচনে এই হয়েছে সেই হয়েছে, আমার ভোট আরেকজনে দিয়ে ফেলেছে, এই অভিযোগ ভারতবর্ষ হয়। এই অভিযোগ আমেরিকাতেও হয়। আমেরিকাতেও এই অভিযোগ। সেই অভিযোগগুলো সত্যতা মিথ্যাটা যাচাই বাছাই করা বা নিরূপণ করার দায়িত্ব আমার নয়। অভিযোগ উঠেছে, এটা সত্য, সেই অভিযোগগুলো উঠেছে, কিন্তু সেই অভিযোগগুলো বিভিন্ন দেশে হয়। ভারতবর্ষে আজকে গণতন্ত্র, আজকে 75 বছরের বেশি পুরনো, পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ, সবচেয়ে বেশি মানুষ এই দেশে ভোট দেয়, এখানেও সেই অভিযোগ উঠে। সেখানে যে অনিয়ম হয়নি আমি সেটি বলছি না, অবশ্যই অনিয়ম কোনো কোনো ক্ষেত্রে হয়েছে। যেমন আমার নির্বাচনী এলাকায় তো কোনো রাতের আধারে ভোট হয়নি। দেখুন, আমাদেরকে ক্ষমতা থেকে সরানোর জন্য পরিকল্পনা 2012 সাল থেকে, ইনফ্যাক্ট 2009 সালে সরকার গঠন করার পর থেকেই আওয়ামী লীগকে সরকার থেকে হটানোর পরিকল্পনা ছিল।
যারা আওয়ামী লীগকে রাষ্ট্র ক্ষমতায় চায় না, যেই আন্তর্জাতিক শক্তি, দেশীয় শক্তি আওয়ামী লীগ রাষ্ট্র পরিচালনা করুক, ক্ষমতায় থাকুক, সেটা চায় না, যেই আপনার ফ্যানাটিক ফোর্স, যারা বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ থাক, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবার মিলিত রক্তস্রোতের বিনিময়ে যে স্বাধীনতা এসেছে, সেই দেশকে একটি সাম্প্রদায়িক রাষ্ট্র বানাতে চায়, যে সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে আমরা 2008 সালের ধস নামানো বিজয়ের মাধ্যমে সরকার গঠন করেছিলাম, সেই অপশক্তি তো সবসময় চেয়েছে যে আমরা যেন ক্ষমতা থেকে বিদায় নিই। এবং আমি সেই প্রসঙ্গে আসছি, তারাই পিডিআর হত্যাকাণ্ডের মাধ্যমে আওয়ামী লীগকে প্রথমে ক্ষমতা থেকে বিতাড়িত করতে চেয়েছে। দ্বিতীয়ত, তারা সবসময় চেয়েছে যে আপনার যেমন শাপলা চত্বরের ঘটনা, সেখান থেকেও চেষ্টা করা হয়েছিল আওয়ামী লীগকে ক্ষমতা থেকে হটানোর। আওয়ামী লীগকে ক্ষমতা থেকে হটানোর পরিকল্পনা দীর্ঘমেয়াদী একটি পরিকল্পনা। হ্যাঁ, সেই পরিকল্পনা বারবার তারা চেষ্টা করেছে, বিভিন্ন সময় সেটি সফল হতে পারেনি। তারা 2024 সালে সেটি নিয়ে সফল হয়েছে। এবং হ্যাঁ, সেখানে আমাদের কিছু ভুল ছিল অবশ্যই। আমরা ছাত্রদের যেটি ছাত্রদের মূলত আন্দোলন ছিল, সেই ছাত্রদের আন্দোলনটাকে আমরা সঠিক সময় অ্যাড্রেস করিনি বা করতে পারি। অবশ্যই মেনে নিচ্ছি, ছাত্রদের আন্দোলনটাকে আমরা সঠিক সময়ে আমরা অ্যাড্রেস করতে পারিনি বা সঠিকভাবে অ্যাড্রেস করা হয়নি। অ্যাড্রেস করা হয়েছে, ফাইনালি অ্যাড্রেস করা হয়েছে, কিন্তু সঠিক সময়ে হয়নি। যখন অ্যাড্রেস করা হয়েছে তখন রাজনৈতিক যে খেলাগুলো বা রাজনৈতিক যে শক্তিগুলো, তখন সেখানে তারা ইন করে ফেলেছে এবং সেই রাজনৈতিক শক্তিগুলো ছাত্রদের আন্দোলন নিয়ন্ত্রণে নিয়ে ফেলেছে। আমি শেষ করি। প্রথমত, এবং সেই ছাত্রদের আন্দোলন যখন রাজনৈতিক শক্তিগুলো নিয়ন্ত্রণে নিল, তখন আন্তর্জাতিক শক্তিগুলো সেখানের সাথে একই সঙ্গে যুক্ত হলো এবং সেই কারণেই আওয়ামী লীগকে বিদায় নিতে হয়েছে। ছাত্ররা মারা গেছে, অবশ্যই ছাত্ররা মারা গেছে। কারা মেরেছে? আমি বলি কারা মেরেছে, সেই প্রসঙ্গে আসছি। নিরাপত্তা উপদেষ্টা ছিলেন ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেব। তিনি দায়িত্ব নেওয়ার পরপরই একবার বলেছিলেন যে মিডিয়ার সামনে, দেখো যেই বুলেট পাওয়া যাচ্ছে ছাত্রদের গায়ে, যেগুলোর আঘাতে তারা মারা গেছে, সেই বুলেট তো পুলিশের হাতে নাই, সেই বুলেট বিডিআরের হাতেও নাই, এই বুলেট তো অন্য বুলেট, এগুলো কোত্থেকে এলো? উনি প্রশ্ন রেখেছেন। আমি আগে এক্সপ্লেইন করি। উনি প্রশ্ন করেছেন। উনি এই প্রশ্ন কেন তুললেন, সেজন্য তাকে সেখান থেকে সরিয়ে দেওয়া হলো। তাহলে কারা মেরেছে এখানে? হ্যাঁ, যখন আপনার পুলিশকে যখন পুড়িয়ে মারা হচ্ছে, পুড়িয়ে মেরে তার লাশ ঝুলিয়ে রাখা হচ্ছে এবং পিটিয়ে মারা হচ্ছে, রাষ্ট্রীয় সম্পত্তি যখন আপনার জ্বালিয়ে দেওয়া হচ্ছে, মেট্রো রেল জ্বালিয়ে দেওয়া হচ্ছে, বিটিভি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, আপনার স্বাস্থ্য অধিদপ্তর জ্বালিয়ে দেওয়া হচ্ছে, ডাটা সেন্টার জ্বালিয়ে দেওয়া হচ্ছে, এভাবে যখন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্পর্শকাতর স্থাপনাগুলো জ্বালিয়ে দেওয়া হচ্ছে এবং পুলিশের উপর যখন আক্রমণ হচ্ছে, তখন পুলিশ আইনে পুলিশের কিছু ব্যবস্থা নিতে হয়েছে। পুলিশ আইনে কিন্তু আক্রান্ত হলে পুলিশের ব্যবস্থা নেওয়ার অধিকার আছে, সেই অধিকার আইনগতভাবেই তাদেরকে দেওয়া হচ্ছে। এবং সেই ক্ষেত্রে কিছু যে ক্যাজুয়ালিটি হয়নি তা নয়, অবশ্যই হয়েছে। কিন্তু আপনি যখন ঘটনার অভ্যন্তরে যাবেন, তখন দেখবেন যেই বুলেটের আঘাতে ছাত্র মারা গেছে বা বেশিরভাগ ছাত্র মারা গেছে, সেগুলো পুলিশে বলছি। এই বিচার প্রক্রিয়া এখন যেটি চলছে, যেই বিচার প্রক্রিয়া বাংলাদেশে না থাকার পর মার্ডার কেসের আসামি হচ্ছে, সেই বিচার প্রক্রিয়ার কথা বলছেন আপনি। যেই বিচার প্রক্রিয়ায় আমি বিদেশে ছিলাম, আমার বিরুদ্ধে 200-র বেশি মামলা, সেই বিচার প্রক্রিয়ার কথা বলছেন। যেই বিচার প্রক্রিয়ায় আজরিন অর্থাৎ রেহানা আপার মেয়ে, ছোট মেয়ে, সে কখনো দেশে যায় না, তাকেও শাস্তি দেওয়া হচ্ছে। যে বিচার প্রক্রিয়ায় টিউলিপ, যে ব্রিটিশ পার্লামেন্টের মেম্বার এখনো এবং ব্রিটিশ মন্ত্রী ছিল, সে বাংলাদেশি হিসাবে সে তো বাংলাদেশীয়, তার একটা প্লট পেয়েছে, বৈধভাবে পেয়েছে, সেই জন্য তাকে শাস্তি দেওয়া হলো। সেই বিচার প্রক্রিয়ার কথা বলছেন। যেই বিচার প্রক্রিয়ায় কোর্টে নেওয়ার সময় মানুষকে কোর্টের মধ্যে হেনস্থা করা হয়, যেই বিচার প্রক্রিয়ায় কোর্টের মধ্যে মারধর করা হয়, যেই বিচার প্রক্রিয়ায় আসামি পক্ষকে ডিফেন্ড করার জন্য কোনো লয়ার দাঁড়াতে পারে না, সেই বিচার প্রক্রিয়া নিয়ে কোনো প্রশ্ন রাখবেন না। সেই বিচার আমি শেষ করি। সেই বিচার প্রক্রিয়া নিয়ে কোনো কথা বলার কোনো দরকার নেই। এটা একটা অ্যারেঞ্জড বিচার প্রক্রিয়া। এগুলো হচ্ছে আপনার বিচারের নামে প্রহসন হচ্ছে, সুতরাং এই বিচার প্রক্রিয়া নয়। হ্যাঁ, মারা গেছে। আপনি যে দুহাত তুলে আবু সাঈদের কথা বলছেন, আবু সাঈদ আপনার, তাকে তখন পুলিশ কোনো বুলেট ছোড়েনি, পুলিশের বক্তব্য।
এবং যে পোস্টমর্টেম করেছিল সেও বক্তব্য দিয়েছিল, তাকে কিন্তু জোর করে পরে আরেক বক্তব্য নেওয়া হয়েছে। এবং আবু সাইদ তখন রাবার বুলেট, তাকে রাবার বুলেটে সে আঘাতপ্রাপ্ত হয়েছিল, কিন্তু তাকে নিয়ে গিয়ে 2-3 ঘন্টা কোথায় ফেলে রেখেছিল, এরপরে সে মারা গেছে। সুতরাং দেয়ার ইজ এ কোয়েশ্চেন। তারপর মুগ্ধর কথা বলছেন, হ্যাঁ, সমস্ত হত্যাকাণ্ড বা অনভিপ্রেত মৃত্যু সেগুলো অবশ্যই অনভিপ্রেত, আমরা সেগুলো দুঃখজনক, সেগুলোর জন্য আমি মনে করি আমি নিজেও শোকার্ত, অবশ্যই সারা দেশের সাথে মানুষের সাথে আমি নিজেও শোকার্ত। এবং এখানে দেখা গেছে যে মুগ্ধ, সেখানে কোনো পুলিশ নাই আশেপাশে, হঠাৎ গুলিতে মারা গেছে। এবং আপনার আজকে যারা সেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল তারা স্বীকার করছে অন টেলিভিশন, ইন ফ্রন্ট অফ ক্যামেরা, তারা বলছে যে আমরা যদি পুলিশ না মারতাম, পুলিশ জ্বালিয়ে না মারতাম, আমরা যদি মেট্রো রেল জ্বালিয়ে না দিতাম, আমরা যদি অমুককে না মারতাম, তাহলে তো আন্দোলন সফল হতো না। তারাই স্বীকার করছে। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, উইথ অল দ্য রেসপেক্ট টু হিম, কারণ আমাকে আমার পরিবার ও এল্ডারলিকে শ্রদ্ধা সম্মান জানানোর শিক্ষা দিয়েছেন, আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনাও গুরুজনদের আপনার সম্মান জানানোর শিক্ষা আমাকে দিয়েছেন। তিনি আমার 25 বছরের বড় হবে, তো তাকে আমি সম্মান জানিয়েই বলছি। তিনি আমেরিকায় গিয়ে বলেছেন, ইট ওয়াজ মেটিকুলাস ডিজাইনড ফর লং টাইম, উনি নিজে বলেছেন। তো সুতরাং দিস অল আর আই মিন একটা ডিজাইনের অংশ ছিল। সুতরাং এখানে আপনার এবং হত্যাকাণ্ডের সংখ্যায় গড়মিল। প্রথমে যখন বলা হলো আন্দোলনের পরপর, তারা আন্দোলনের সফল হওয়ার পর বলল যে 400 জন মারা গেছে, কদিন পরে শুনলাম 800 জন মারা গেছে, কদিন পরে শুনলাম 1400 জন মারা গেছে, কদিন পরে শুনলাম 2000 জন মারা গেছে। আমি শেষ করি, তাহলে আপনার প্রশ্ন করতে সুবিধা হবে। তারপর কি বলল? তারপর বলল যে সরকার গেজেট নোটিফিকেশন করলো 800 জনের, এবং 800 জনের মধ্যে দেখা গেল অ্যাক্সিডেন্টে মারা গেছে, কার অ্যাক্সিডেন্টে মারা গেছে, বাস অ্যাক্সিডেন্টে মারা গেছে, পানিতে পড়ে মারা গেছে, 2 ভাইয়ের মারামারিতে মারা গেছে, তাদের নামও আছে। প্রথমত বিএনপি তো আমাদের বিরুদ্ধে আন্দোলন করেছে, এটা তো স্পষ্ট, আমাদেরকে ক্ষমতা থেকে বিদায় দেওয়ার জন্য, আমাদেরকে ক্ষমতা থেকে টেনে নামানোর জন্য জামাত সহ অন্যদের সাথে মিলে, জামাত এবং অন্যান্য যে সমস্ত আপনার সাম্প্রদায়িক শক্তি আছে তাদের সাথে মিলে তারা আন্দোলন করেছে। এটা তো প্রথম থেকেই একেবারে পুরো সময় জুড়েই তো সেটা ছিল। এরপরও বিএনপি একটি রাজনৈতিক দল। গণতন্ত্র যখন ছিনতাই হয় অরাজনৈতিক ব্যক্তিদের দ্বারা, গণতন্ত্র যখন শিকলবন্দি হয়, তখন বিএনপি মতো রাজনৈতিক দলের সাথে কাজ করতে তো আমাদের আপত্তি নেই। সেটাই আমি গত বছরের 2024 সালের নভেম্বরে, গত বছর তো নয়, 2024 সালের নভেম্বরে শুরুতে সম্ভবত ভারতীয় একটা মিডিয়ার সাথে সাক্ষাৎকার আমি বলেছিলাম। হ্যাঁ, অবশ্যই সেটা আমি বলেছিলাম। গণতন্ত্রকে সংহত করতে হলে তো যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে, যারা বাংলাদেশের স্বাধীনতার জন্য লড়েছে এবং দেশ স্বাধীনতার চেতনায় পরিচালিত হোক, তাদের সাথে কাজ করতে তো বাধা নেই, আমি সেটা এখনো মনে করি। গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা যদি কায়েম করতে হয়, তাহলে রাজনৈতিক দলগুলোকে একসাথে কাজ করতে হবে। আবার পলিটিক্স অফ হেট্রেট, পলিটিক্স অফ কনফ্রন্টেশন, পলিটিক্স অফ ডিনায়াল অল দ্য টাইম, আমি যা বলবো আপনি তার বিরুদ্ধে বলবেন, আর পলিটিক্স অফ হেট্রেট, যেই কারণে বাংলাদেশ আজকে বাংলাদেশকে কুড়ে কুড়ে খাচ্ছে, এটার কয়েকটা কারণ: পলিটিক্স অফ ডিনায়াল, পলিটিক্স অফ হেট্রেট অ্যান্ড পলিটিক্স অফ কনফ্রন্টেশন। এগুলোকে যদি আমরা অ্যাবান্ডন করতে না পারি, বিদায় দিতে না পারি, তাহলে তো সম্মুখ পথ চলা কখনো স্মুথ হবে না। দেখুন, নির্বাচনে লড়ার জন্য তো কাউকে বাধা দেওয়া হয়নি। 14 সালের নির্বাচনে আমরা সবাইকে আহ্বান জানিয়েছিলাম। জননেত্রী শেখ হাসিনা মরহুমা বেগম খালেদা জিয়ার সাথে তিনি নিজে টেলিফোনে কথা বলেছেন, গণভবনে আমন্ত্রণ জানিয়েছিলেন, যদিও তিনি সেটি প্রত্যাখ্যান করেছিলেন। আমরা সবসময় চেয়েছি সব রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করুক, কিন্তু তারা বলেছে তত্ত্বাবধায়ক সরকার অধীনে ছাড়া নির্বাচন করবে না। কিন্তু তখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত হয়েছিল 15 অ্যামেন্ডমেন্টের মাধ্যমে। তো সুতরাং সেটা তো আবার ফিরিয়ে আনা সম্ভবপর ছিল না। তো তারা নির্বাচনে অংশগ্রহণ করে, কাউকে নির্বাচনে অংশগ্রহণ করতে তো বাধা দেওয়া হয়নি। আমরা জনগণের উপর ভরসা করি, কোনো রাজনৈতিক দলের উপর ভরসা করি না। জননেত্রী শেখ হাসিনা 2007 সালেও তাকে দেশে ফেরত যেতে বাধা দেওয়া হয়েছিল, জনগণের উপর ভরসা করে তিনি গেছেন বাংলাদেশে ফেরত।
এবং গণতন্ত্রের সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। দেশ এবং বিদেশ থেকে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছিল। তখনও গণতন্ত্র শিকলবন্দি ছিল 2 বছরের জন্য। তখন বিএনপি আমাদের সাথে যুগপৎ আন্দোলন করেছিল, আমরা বিএনপির সাথে করিনি। আমাদের সাথে তারা সমান্তরালে তারা কর্মসূচি দিত। তখন আমাদের বিএনপির পক্ষ থেকে আমাদের সাথে যোগাযোগ করা হয়েছিল, কিন্তু আমরা তাদের সাথে যুগপৎ কিছু করিনি। আমরা এখনো জনগণের উপর নির্ভর করে, জনগণের উপর ভরসা রেখে, আজকে বাংলাদেশের মানুষকে যদি গিয়ে জিজ্ঞেস করেন যে এখন কি অবস্থা, আগে কেমন ছিল, কেউ যারা আমাদেরকে পছন্দ করে না, কোনোদিন পছন্দ করে নাই, তারাও বলবে যে স্বৈরাচার ভালো ছিল। আপনি কি তারপর আর যদি সাধারণ মানুষকে জিজ্ঞেস করেন তাহলে তারা বলবে যে আগেই ভালো ছিল। সুতরাং আমরা জনগণের উপর নির্ভর। এখন শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে আসেনি, শেখ হাসিনা দেশ থেকে সরে এসেছেন। কারণ সরে এসেছেন এই কারণে, এবং তাকে সমস্ত রাষ্ট্রীয় প্রটোকল দিয়ে সরিয়ে দেওয়া হয়েছে। তিনি রাষ্ট্রীয় হেলিকপ্টারে এসছেন, তাকে এয়ারপোর্টে প্রটোকল দেওয়া হয়েছে। হ্যাঁ, এবং আমি প্রটোকল ছাড়া এসেছি, তখন সংসদ বিলুপ্ত হয়ে গেছে, মন্ত্রিসভা ভেঙে গেছে, সংসদ বিলুপ্ত হয়ে গেছে, সেই জন্য আমি প্রটোকল ছাড়া এসেছি, কিন্তু উনি সমস্ত প্রটোকল নিয়েই এসেছেন। তো সুতরাং সেটি হচ্ছে পরিস্থিতির প্রেক্ষাপটে তাকে বাংলাদেশ থেকে সরে আসতে হয়েছে। তিনি পালিয়ে এসেছেন এই কথা সঠিক নয়। দেখুন, জনগণের উপর ভরসা করে আমরা ফিরবো, আমরা অবশ্যই ফিরবো। এই দেশ মনে হয় আপনারা ফিরতে গেলে ব্লাডশেড হবে? আমরা কোনো ব্লাডশেড চাই না, অফকোর্স। আমরা কোনো ব্লাডশেডের মাধ্যমে, কোনো রক্তপাতের মাধ্যমে দেশে ফিরতে চাই না। আমরা জনগণের ভালোবাসা নিয়ে, জনগণের উপর ভরসা করে এই দেশে ফিরতে চাই। আমরা অবশ্যই দেশে ফিরবো ইনশাআল্লাহ, সময় মতো দেশে ফিরবো। এই দেশ আমাদের, সেই দেশে আমি জন্মেছি, সেই দেশের আপনার আলো বাতাস আমি বড় হয়েছি। সুতরাং সেই দেশ আমি অবশ্যই ফিরব। যদি সঠিক বিচার হয়, বিচার ব্যবস্থা যদি সঠিকভাবে কাজ করে, তাহলে তো সেই ট্রায়াল ফেস করতে কোনো অসুবিধা নেই। যেই বিচার ব্যবস্থায় শেখ হাসিনার জন্য আইনজীবী নিয়োগ করা যায় না, এবং যেই বিচার ব্যবস্থায় শেখ হাসিনার জন্য আইনজীবী যাকে রাষ্ট্রপক্ষ নিয়োগ করেছিল, সেও যখন শেখ হাসিনার ফাঁসির রায় হওয়ার পর আপ্লুত হয়, এবং সে আপ্লুত হওয়ার বাঁকা হাসি যখন সে টেলিভিশনের সামনে দেয়, সেই বিচার ব্যবস্থার মুখোমুখি হওয়া তো না হওয়া একই কথা। কারণ সেই বিচার ব্যবস্থা তো আগে থেকে নির্ধারিত থাকে কি শাস্তি দেওয়া হবে। এবং যে মামলাগুলো করা হচ্ছে, সরকারের পক্ষ থেকে অনেকে প্রশ্ন তুলছে, একটা মামলায় 1000 জন আসামি, মৃত ব্যক্তিও আসামি। মৃত ব্যক্তি আসামি। আমার পাসপোর্ট যদি কেউ দেখবে যে আমি যে সমস্ত মামলায় আসামি, তার বেশিরভাগ সময় আমি বিদেশে ছিলাম। আমি তো বিদেশে, আমি বিদেশ মন্ত্রী ছিলাম, সুতরাং আমি বেশিরভাগ সময় বিদেশেই ছিলাম। ইনফ্যাক্ট আমি 3 তারিখ সন্ধ্যাবেলায় আমি বাংলাদেশে, সন্ধ্যে 7টার সময় বাংলাদেশে পৌঁছে। 17 বছর তারেক রহমান আপনার ইউকেতে ছিল, তার শাস্তিও হয়েছিল। তিনি কি ফিরেছিলেন? ফিরেন নাই। আরো অনেকের শাস্তি হয়েছিল, তাদের একজনও কি ফিরেছিল? ফিরেন নাই। এবং এখন যে বিচার হচ্ছে, এগুলো তো এই সরকার করছে। ভবিষ্যতে সরকার কি করবে আমি জানি না। এই সরকার তো আপনার হিংসার বশবর্তী হয়ে রিভেঞ্জ নেওয়ার জন্য মামলা করেছে, এবং রিভেঞ্জের অংশ হিসাবেই জননেত্রী শেখ হাসিনা এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল সাহেবকে শাস্তি দিয়েছে। সেটি একটি আপনার, এবং যেটার নিন্দা সমস্ত বিশ্বব্যাপী, সেটার নিন্দা হয়েছে। এমনকি জাতিসংঘের পক্ষ থেকেও সেটার বিরুদ্ধে বলা হয়েছে। সুতরাং এই, এবং আপনার ইন্টারপোল বলেন, অন্যান্য তাদের চার্টারে আছে, ইন্টারপোলের চার্টারে আছে যে আমাকেও কিন্তু ইন্টারপোলের আমার নাম দেওয়া হয়েছিল যে আমাকে যেন দেশে ফেরত দেওয়া হয়। বাট ইন্টারপোলের চার্টারে আছে যে আমাদের 10 জনকে, জননেত্রী শেখ হাসিনা, ইন্টারপোলের চার্টারে আছে পলিটিক্যালি মোটিভেটেড কোনো বিচার ব্যবস্থায় যদি কারো বিরুদ্ধে কিছু হয়, সেখানে ইন্টারপোল উইল নট। বর্তমান সরকারেরও ভালো যোগাযোগ আছে, এবং কদিন আগে ভারতের বিদেশমন্ত্রী বাংলাদেশে গিয়েছিলেন, এবং ভারতের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে ডক্টর মোহাম্মদ ইউনূস নেই, আমি সরকারের কথা বলছি। তো সুতরাং এখনো যোগাযোগ আছে। ভবিষ্যতে প্রতিবেশী দেশ যে কোনো সরকারই থাকুক না কেন, তার সাথে তো যোগাযোগ থাকতে হবে। আর আমরা একটা গ্লোবাল ভিলেজের বাসিন্দা। সুতরাং
যেই মামলাগুলো পলিটিক্যালি মোটিভেটেড, আজকে যেই যুক্তিতে ভারত যেই যুক্তি দেখাচ্ছে, সেই যুক্তি কি আরেকটা সরকার আসলে থাকবে না? অবশ্যই থাকবে। দেখুন, ওনাদেরকে নাম্বার দেওয়ার মালিক আমি নই। আমি প্রধানমন্ত্রী হিসেবে সমস্ত নাম্বার দেব জননেত্রী শেখ হাসিনাকে।